বিসমিল্লাহ বলে শুরু করবো না সেকুলার কায়দায় শুরু করবো? যে যা আপনার ইচ্ছা, সেকুলার কায়দায় তো কোনো তরিকা নাই আমাদের। হ্যাঁ, যেখান থেকে খুশি শুরু করা যায়। যেখান থেকে খুশি শুরু করা যায়। তো আমরা একটা জায়গা থেকে মনে হয় শুরু করতে পারি। সেই জায়গাটা হচ্ছে যে তুমি জাস্ট কয়েকদিন আগে, হুম কয়দিন, এই তো 27 তারিখে আসলাম। 27 10 তারিখে, দিনের মধ্যে 10-11 দিন মোটামুটি 1 মাস ছিলাম। কাছাকাছি আর কি, 1 মাসের মতো লন্ডন থেকে ফেরা। অর্থাৎ আমরা এখন বলতে পারি বিলাত বিলাত ফেরত পিয়াস মজিদ। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কেমন লাগলো এখানকার ভ্রমণটা? যাওয়ার কথা ছিল অনেক আগে, আমার বোন থাকে বহু প্রায় 20 বছর। তো পরে হঠাৎ মনে হলো যে একটু ঘুরে আসি, তারপর এই আর কি। তো যেটা আমার আমার এক বন্ধু যাওয়ার কথা ছিল, ওই বন্ধুটার ভিসা হলো না, আমার হুট করে হয়ে গেল আর কি। তো খুবই সংশয়ে ছিলাম। অন্যান্য নানান জায়গায় যখন গেছি অনেক লোকজন সহ গেছি। তো এর আগে শুধু তুরস্কতে একা গেছি। আর এটা তো ওই অর্থে যেটা আপনি বললেন বিলাত। তো যাই হোক, পরে যেটা হইলো যে খুব ভালো ব্যাপার হয়েছে যে পারিবারিক সময় কাটানোর সাথে সাথে বার্মিংহাম গেলাম, ম্যানচেস্টার। আমার স্কুল ফ্রেন্ড একটা দেখা করবে, আমি বললাম যে তুই চলে আস। সে হচ্ছে গিয়ে সে আমাকে নিয়ে গেল, বললো আমার জন্য 8 বছর পর সে বাসে উঠেছে আর কি, মানে ম্যানচেস্টার থেকে বার্মিংহাম এসে আমাকে আবার নিয়ে গেল। তো প্রথম কয়েকদিন অনেকটা অত্যাচার করেছি, ভালো করে চিনতাম না, আবার নিজেরও ইয়া লাগতেছে। তো সবাই এসে এসে নিয়ে গেছে ঘুরালো। আবার সবাই বাঙালি খাবার খাওয়াতে চায় বিভিন্ন বাসায়। তো আমার মনে হলো যে ওইটা না করে ঘোরাটা হচ্ছে জরুরি। যেটা হচ্ছে ভাই যে ভালো লাগার ব্যাপার, যেটা রাস্তাঘাটে চলতে চলতে অনেক কিছু আবিষ্কার করা। বহু লোক আমাকে আজকে অনেকে বললো আপনি লর্ডসে যান নাই, এই যান নাই। এই যাওয়ার তো শেষ নাই। না, এত অল্প সময়, হ্যাঁ, এক অর্থে তো অল্প অল্প সময় সময়। তো এই হ্যামস্টেড, আমি মনে হলো কিডসের বাড়িটা দেখি, দেখতে দেখতে মনে হলো এখন তো রবীন্দ্রনাথ থাকতেন। গেলাম, গিয়ে দেখি কি সবচেয়ে যেটা মজার বিষয়, হাজার হাজার বই লেখা হয়েছে বিলাত ভ্রমণ নিয়ে, আমার এটা তো একটা তুচ্ছ বিন্দুর মতো একটা কিছু। তো এখানে মনে হলো, তারপরে প্রচুর ঝোপঝাড় সহ একটা রাস্তা, সেখানে লেখা রবীন্দ্রনাথ ঠাকুর লিভস হেয়ার 1912 ওই সময়টা। হঠাৎ দেখে একটা ওই ওই দেশি লোক, সে বলতেছে, আমি ভাবলাম ওই বাড়ির মালিক কিনা, কারণ তো ভাড়া বাড়ি ছিল, বিরক্ত হয় অনেক সময় ছবি তুললে বা তো বললো যে আপনি বলতে পারেন কি? আমি তো অবশ্যই। তো বললো যে আমি অনেকটা দেখি এখানে ছবি তুলতে, ভিডিও করতে, তো কেউ নেই। হঠাৎ খেয়াল হলো, আরে 12 সালে এখানে ছিল সে, 13 সালে নোবেল পেয়েছে। তো সে শুনে তো খুবই অবাক। তো বললো যে দারুণ তথ্য দিলেন। আমি যাক, একটা সাদা লোকরা একটা ভালো তথ্য দিতে পারলাম, ইমপ্রেস করা গেল, ইমপ্রেস করা গেল। এরকম আর কি। তারপরে যেটা হলো যে এই আর্ট গ্যালারি গুলো ঘুরলাম। সবচেয়ে যেটা ইন্টারেস্টিং বিষয় আর কি, আর্ট গ্যালারি দেখার, মানে কিছু চিত্রকলার বা আর বইয়ের দোকানগুলো, যেটা আর কি রাস্তাঘাট যেখানেই যাচ্ছি, আমার যেটা ভালো লাগার বিষয় হচ্ছে যে রাস্তাঘাটের প্রত্যেকটা জায়গায় এক জায়গায় পার হচ্ছি, দেখি যে ডিকেন্স এই এলাকায় থাকতো, 6টা উপন্যাস এখানে লেখা। তো এই মিলাই সবচেয়ে যে আমাদের দেশের মানুষ যারা বহুকাল ওখানে আছে, তাদের সাথে তো দেখা সাক্ষাৎ হলো এরকম আর কি। তো প্রত্যেকটা অনেক আগে কাল লেখায় পড়ছিলাম যে প্রতিটি বিদায়ে ঘটে খণ্ড মৃত্যু। তো আস্তে আস্তে এবং 10-15 দিন পরে যেমন হলো যে বুক ফাটা একটা, যে দেশে যে খুব বেশি আমার হোম সিকনেস বাই আছে তা না, কিন্তু ওই জিনিসটা হয় যেখানে যাই, মনে হয় যে শেষ পর্যন্ত ধুলা কাদা মাটি যানজট সহ এইরকম একটা দেশের জন্য। এবং একটু এই যে রং চা খাইলাম, যে একটা জায়গায় আমার এক বন্ধু সোহো এলাকাটা পরে দেখলাম, আরে এই এলাকাতে যেখানে আমি বসে আছি কার্ল মার্কস ওই এলাকাতেই থাকতো, যে হাওয়ার্ড জিনের নাটক আছে সোহো অন মার্কস, তো ডিন স্ট্রিট। তো ওইখানে এক বন্ধুর জন্য অপেক্ষা করতেছি। তো ও বলছে একটু দেরি হবে আসতে। তাই আমি বললাম যে এখানকার দেরির একটাই নেগেটিভ দিক, এখানে শুধু অপেক্ষাই, এখানে রং চাও নাই, বিড়িও নাই যদি। তো সেখানে এই ব্যাপারটা ইয়ে লাগলো আর কি, যে পিয়াস মজিদকে তো আমরা কবি এবং প্রাবন্ধিক হিসেবে জানি, এবং একটা জায়গা থেকে জানি, সেটা হচ্ছে যে তার সময়ে যারা লেখালেখি করে, পিয়াসের সাথে যারা লেখালেখি করছে, তাদের মধ্যে সে সবচেয়ে, মানে সবচেয়ে বলা ঠিক হবে না, হয়তো অনেকের প্রতি বিচারও করা হতে পারে, কোনো তুলনাই। তারপরও যেটা হয় যে অন্যতম উজ্জ্বল এরকম বলা যায়। হ্যাঁ, এবং কবিতা প্রবন্ধ দুই জায়গা থেকেই, যদিও ওই যে প্রবন্ধ আমার প্রাক্তন জায়গা, প্রাক্তনই বলা যায় আর কি। আমি তো সচেতন ভাবে গত 5 বছর। এবং আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে বইপত্র অন্যদের চেয়ে বলবো যে বেশি পিয়াসে। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কি তোমাকে কোনোভাবে গর্বিত করে? না না, মোটেও না ভাই। আমি এখনো সংকুচিত থাকি যে গত 5 বছর যাবত এটা একটা হিস্ট্রি আছে, অনেকে বলতে পারে। গদ্যকে অবশ্যই আমি সম্মান করি, ভালোবাসি, এই গদ্য লিখেছি জন্য। তো হঠাৎ করে আমার এক পাঠক, কোভিডের সময় দেখা হলো, আমার কিছু পাঠক আছে কবিতার, তো সে লেখালেখির জগতের না। তো একটা লেখা বেরিয়েছে এক জায়গায় আমার, তো বললো গদ্য লেখা, বললো লেখাটা সুন্দর, কিন্তু এটা কি তোমার কাজ? আমাকে অনেকে অনেক সময় কিন্তু বলেছে যে গদ্য কম লেখো, কবিতার ইয়া হারিয়ে যাবে। আমার কিন্তু কখনো
সুলতান ভাই এই ইয়া নাই যে ভয়ও নাই, কোনো ধরনের ইয়াও নাই, হলে হবে না হলে নাই। হাজার হাজার লোক শুধু কবিতা, 5টা কবিতা লিখতে থাকতেও পারে, আবার 500 কবিতা লিখতে নাও থাকতে পারে। তো পরে সে বলার পর বললো যে আমি কেন বলছো, বললো যে এই লেখাটা অন্য কেউ চাইলে লিখতে পারবে, কিন্তু একটা কবিতা তুমি বা যে কোনো একজন কবি কিন্তু লিখতে পারবে। হ্যাঁ। তো ওইটা আমাকে এত প্রভাবিত করলো, আক্ষরিকতাই প্রভাবিত করলো, অনেকের অনেক কথাই আমাকে প্রভাবিত করে না এই ক্ষেত্রে, যে কম লেখো, মানে ফোকাস নষ্ট হয়ে যাবে, কি হয় এগুলো নিয়ে আমার কোনো। তো পরে ওর ইয়াটা ইয়ে করে আমি পরে মনে হলো যে আসলেই তো আমি একটু মানে লেখা থেকে একটু বিরতি রেখে দেখি। তো আমার দু একটা বন্ধু, সম্পাদক বন্ধু, যারা হচ্ছে কি অনেক সময় মনে করে যে লেখা প্রকাশ তো একটা বড় ব্যাপার থাকে অনেক অনেক জায়গায়। তো অনেক নির্মম আমি হয়েছি, অনেক ইয়ে পত্রিকা থেকে বলেছে যে এরকম, আমার অনেক সময় ইচ্ছাও করেছে একটা বিষয় লেখার। পরে মনে হলো যে এই লেখাটা, যেমন আমি কোনিয়া যখন গেছি, ইস্তাম্বুলে রুমির এখানে ঘুরছি, অনেক সম্পাদক গেছে যে ভ্রমণ কাহিনী পাঠান, আখ্যান লেখা পাঠান, আমার কিছুই লেখা হয় নাই। আমার মনে হলো কোনো কিছু যদি ডেলিভার হয় এটা কবিতার মধ্য দিয়ে হবে। আচ্ছা, বছর খানেক পরে অটোমেটিক এটা লেখা হলো আমিও জালালউদ্দিন রুমি, এবং আমি মনে করি যে ওই জার্নি কোনো না কোনো ভাবে এটার মধ্যেই চলে আসছে, ওই লেখাটার মধ্যে তো চলে ওই আসে। জিনিসটা যেটা বলে ওইটা নিয়ে আমি সংকুচিত। আমার কাছে মনে হয় যে কবিতাতেই স্বয়ং প্রকাশ, মানে ওখানে সব কথাই বলা সম্ভব আসলে। অনেক শ্রম গেছে অনেক গদ্যে, এবং আসলে শেষ পর্যন্ত অনেক জ্ঞান কমি আমার নাইও, যেটা দিয়ে একটা গদ্য লেখা দরকার, অনেক লেখা এখন না, এই প্রশ্নটা করছিলাম অন্য কারণে, সেটা হচ্ছে যে এই যে সাম্প্রতিক সফর বা তার আগে যে অন্যান্য দেশ ভ্রমণ, এটা কততম? এটা 12তম। 12তম। তো এই যে দেশ হিসেবে 12টা দেশ ভ্রমণ, এই বয়সে এসে এরকম সৌভাগ্য কিন্তু সবার হয়ও না, বা সবার আসলে ওই আগ্রহটাও থাকে না অনেক সময়। কারণ আমি দেখেছি যে শুধু দেশের বাইরে না, দেশের ভেতরেও হ্যাঁ হ্যাঁ, আজকেও আমি আসলে ব্যাগ নিয়ে বেরিয়েছি যে প্রচুর ঘোরাফেরা যাওয়ার কথা, এক জায়গায় বৃষ্টির কারণে এই সফরগুলো নিয়ে কি কোনো বইপত্র লেখার ইচ্ছা আছে? না, সফরের যা হবে কবিতাই যদি আমি হয়। যেটা একটা ইয়ে কথাই বলি পার্সোনাল, যে এর মধ্যে আমার এক প্রকাশক উনি বললেন যে ওই যা তোমার কথাটাই, যে এই কবিতায় জার্নি কিভাবে আসছে, আছে এরকম অনেক কবিতা। আমার একটা কবিতা দিয়ে অনেকে আমাকে আবার বিদ্ধ করে যে ছুটে চলা যখন জীবন, বসে থাকা তবে ভ্রমণ। তো আমি মান্নাসের ভাইকে জিজ্ঞাসা করেছিলাম যখন তার সাথে আড্ডা হতো, যে এত সুরিয়ালিস্টিক ইয়ে কবিদের নিয়ে লিখছেন আপনি, কিন্তু এদের দেশ দেখার ইচ্ছা হয় না? তো উনি তখন বলতো, পিয়াস আমি হচ্ছে হাফিজের মতো রুকনাবাদ, হাফিজের যেমন রুকনাবাদী পৃথিবী, তো আমি ঢাকাই আমার কাছে রুকনাবাদ। তো এটা কিন্তু এক সময় আমাকে খুবই মানে প্রভাবিত করেছে। অনেক সময় কিন্তু আক্ষরিকভাবে বসেই থাকি, যেমন যে গত ঈদের বন্ধে টোটাল সময় আমি শুয়ে বসে কাটিয়েছি মুভি দেখে, কিন্তু ভিতর থেকে যখন প্রচন্ড তাগাদা হয় তখন কিন্তু হয়ে যায়। আর কিন্তু লেখার ইয়েটা আমার মনে হয় যে অটোমেটিক, এবং ওই উদ্দেশ্যে আগে যেমন আমি নোটও রাখতাম, তো এখন সেটাও রাখি না। আমার মনে হয় তাৎক্ষণিক ছবি টবির ভিতরে দু একটা থাকে, কিন্তু ভিতরে সফরটা বহন করাই হচ্ছে বড় কথা। আর জিন্দিগি এক সফর, যেটা বলা হয় যে জীবনই আসলে একটা ভ্রমণেরই তো নাম। কবিতায় তোমরা আমরা দেখবো যে কবিতায় ধরো যে ওই যে প্রথমেই যেটা বলছিলাম যে অনেকদিন ধরে কবিতা লিখলে পরে প্রত্যেকটা কবির একটা আলাদা স্টাইল তৈরি হয়ে যায়, এবং হলো একটা কনসেন্ট্রেশনের জায়গাও হয়তো আলাদা করা যায়, চিহ্নিত করা যায় যে এই কবি এই বিষয়ের উপর ফোকাস করে। যেমন জীবনানন্দের কথা বললে আমরা বিষণ্ণতার কথা বলবো, এরকম একটা জায়গা আসে, এবং সেটাকে দার্শনিক জায়গা থেকে মরবিডিটি ও মতমুক্তিও চিহ্নিত করা হয় অনেক সময়। পিয়াস মজিদের এরকম জায়গা কোনটা? আমি তো মনে করি যে শূন্যতা ছাড়া আর কিছুই না। আমার ইয়ের ভেতরে অনেক লোক কোনো কিছুই নিরর্থতা বা কোনো কিছু এত খুঁজে, আবার এটাই আমার কাছে মনে হয় যে আমি একটা কবিতায় লিখছিলাম যে শূন্যের ভিতরেই ঘুরপাক খাওয়া, ওইটাই আমার কাছে সবচেয়ে আনন্দদায়ক একটা বিষয় বা অভিজ্ঞতা। এটা কি জীবনের অর্থহীনতার জায়গা? অর্থহীনতা না, সবকিছুর মধ্যেই, ওইটার মধ্যে দিয়েই যদি অনেকে বলে যে পূর্ণতার কোনো ইয়া থাকতে পারে সেটা, কিন্তু কোনো কিছু নিয়েই এই যে কোনো একটা সিদ্ধান্তে আসা বা ইয়ার ভিতরে, আর আমার কাছে মনে হয় যে ঠিক আছে, আমিও অনেক সময় সমসাময়িক গিয়ে দ্বারা প্রভাবিত অনেক সময় থাকে। একবার আমি ভাবলাম যে মানুষ প্রেমের কবিতার বই করে, ঘৃণার কবিতা নয় কেন? ঘৃণাও তো একই সঙ্গে কাজ করে আমাদের ভিতরে, আমরা যে নবরসের কথা বলি সেখানে তো এটাও সেটাই। তো ওই জায়গাতে আমার মনে হয় না বিশেষ কিছু দিয়ে শনাক্ত, একটা শূন্যতার মধ্যেই ঘুরপাক খাওয়া। আমরা একদম শেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে পিয়াস মজিদ সম্পর্কে আমাদের যারা তোমাকে চেনে তাদের প্রত্যেকের একটা প্রচলিত ধারণা আছে যে পিয়াস ব্যাপক যোগাযোগ রাখে, এবং আমরা দেখবো যে সেই শামসুর রহমান থেকে যখন হয়তো তোমার বয়স কিশোর, তখন থেকেই একটা হচ্ছে যে যোগাযোগ রাখাটা খুবই উদ্দেশ্য প্রণোদিত যোগাযোগ রাখা, কিন্তু তোমার যোগাযোগের জায়গাটা যদি আমরা দেখি তখন সেটা মনে হয় আসলে এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত জায়গা না। কেন উদ্দেশ্য প্রণোদিত জায়গা না সেটা আমি নিজেই একটু বলি। সেটা হচ্ছে যে ওই যে কিশোর বয়স থেকে আমরা যখন যোগাযোগটা রাখি তখন এটা আসলে কোনো উদ্দেশ্যের জায়গা থেকে হয় না, মতলববাজির জায়গা থেকে হয় না। তো সেই জায়গা থেকে আমি বলবো এই যে
যারা চলে গেছে, লেখকদের মধ্যে যারা চলে হুম, গেছেন হুম, হুম। তাদের সঙ্গে, এবং এখন যারা জীবিত, যারা খুব শক্তিশালী রাইটার আছেন বাংলা সাহিত্যে, তাদের সবার সঙ্গেই তোমার একটা নিবিড় যোগাযোগ আছে। এই যোগাযোগের জায়গাটা মানে তুমি আসলে কিভাবে দেখো নিজের জায়গা থেকে? এটা আমি একই সাথে বলতে চাই, আর্টসটা কি হ্যাঁ, তোমার এই কাছে? যোগাযোগটা জীবিত এবং মৃত উভয়ের সাথে। হুম ধরো যে এই যদি কথাটা আমার জীবনে প্রথম দেখা, মানে আমার শহরে গিয়েছিলেন কবি আসাদ চৌধুরী। তো আমার কাছে মনে হতো আমি একটা মিসফিট মানুষ, সমসাময়িক অনেক কিছুর সাথে আমি মানিয়ে নিতে পারতাম না, আমার সেই টাউন, হুম মফস্বল হুম টাউন যে শহরের। তো আমার কাছে ওই বইয়ের লেখাপড়া একবার গেলাম ওনার কথা বলতে, এত ভালো লাগলো কথাগুলো তার, যে একজন কবির বইয়ের আলোচনায় গিয়েছিলেন, উনি এত সুন্দর করে কথা বললেন কুমিল্লার মেয়েদের মিষ্টান্ন বানানোর একটা প্রক্রিয়ার সাথে কবিতার একটা আলোচনা দিয়ে। তো আমার মনে হলো যে এই কথাগুলো তো সচরাচর হুম এখানে কেউ হুম বলে না। আল মাহমুদ গিয়েছিলেন হুম আমাদের হুম শহরে, আরো অনেক এরকম। উনি আমার মনে আছে গিয়ে বলছেন যে আমার এখন থেকে যেতে ইচ্ছা করছে কুমিল্লায়, কিন্তু আমাকে চলে যেতে হবে কালকে কোথায়, দিল্লিতে, সেই মির্জা গালিব, ওই তার মুখে আমার মির্জা গালিবের নাম শোনা। তো এরকম ব্যাপার। আবার যেমন শামীম কবির, যখন আমি আমার ওই যে ফেসবুকে এখনো আছে যে হুম নীলক্ষেত থেকে আমার পকেটে 10 টাকা বা 12 টাকা আছে, পুরোনো বই থেকে ইয়া থেকে কিনলাম এবং একটা পোস্ট দিয়েছিলাম যখন আমি এই বইটা কিনে, আর 1 টাকা নাই, আমি আবার হেঁটে আসছি জাহাঙ্গীরনগরের বাসে, তো আর টাকা লাগে না, একটা সেটা দিয়ে ব্যাক করবো। ওই বইটা এখনো আমার কাছে আছে। সেই শামীম কবিরের সাথে যোগাযোগ করতে করতে কিন্তু নবের আপার সাথে হুম হুম পরিচয় এরকম, শামীম কবিরের যখন শ্রেষ্ঠ কবিতা, ওই তার সাথে কানেক্টিভিটির জন্য কিন্তু একটা ঈদের পরে আমার মনে আছে সুলতান ভাই, সেই ইয়ে থেকে কুমিল্লা থেকে ঢাকায় এসে আবার হুম বগুড়া হুম গিয়েছি, তখনও কিন্তু আমি জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট, যে ঠনঠনিয়া গোরস্থানে যেখানে ইলিয়াস সাহিত্য এবং শামীম কবির হুম সাহিত্য। হুম তখন ওই যে নবের আপার কাছে ফোন করে, যে কবিতা তো কবরটা তো চিহ্নিত না, তাকে এবং তার সেই বাসায় গেলাম যেখানে, সেই দুপুর আত্মহননের বিকেল বা এই সময়টা। তো এই যোগাযোগটা কি। আবার ধরো যে মির্জা গালিব বা জালালউদ্দিন রুমির এখানে ইস্তাম্বুল গিয়েছি মাত্র 4 দিন বা 5 দিনের জন্য, হুম সারা রাত জার্নি করে আমার যেই ছোট ভাইদের কাছে গেছি, ওরা বললো যে এত অল্প সময় তুমি পারবা না। তাই আমি বললাম কি করে পারা যায়, ফ্লাইট ছাড়া, যেমন টিকিট কাটা নাই, বললো যে সারা রাত বাস জার্নি করতে হবে। শেষে সারা রাত বাস জার্নি করে যখন কোনিয়ায় নামলাম, হুম হুম এটা অপার্থিব দৃশ্য। একজন ভদ্রমহিলাকে ঘুম থেকে উঠিয়ে ওখান থেকে স্যান্ডউইচ বানিয়ে, একটা ছোট ভাই ছিল সাথে, হুম সেই সালাউদ্দিন জার কবির বাজার, যেই বাজারের ওই বন্ধু বলেছিল যে সোনার ইয়া তৈরি, পাত তৈরির হুম ইয়া যেন বন্ধ না হয় কখনো, কারণ এই আওয়াজ থেকেই হচ্ছে গিয়া রুমি শামা ডান্সের হুম 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 প্রেরণা পেতেন, সেটা এখনো চলছে। হুম ওই যে যোগাযোগ, এই জালালউদ্দিন রুমিকে তো আমি বহন করে নিয়ে যাচ্ছি ভিতর হুম থেকে, হুম সে তো আবার এই যে মানুষগুলো, এবং প্রত্যেকেই আমার প্রিয় লেখক আমি বলবো, যাদের সাথে আমার যোগাযোগ শুধু উৎক যোগাযোগটা না। রবিশঙ্কর বল ঢাকায় এসেছিলেন, হুম বহু লোকই আসে কলকাতা, কিন্তু রবিশঙ্কর বলে দোজকনামা এবং এরও আগে পাণ্ডুলিপি করে আয়োজন ছোট বইটা পড়ে আমার এত ভালো লেগেছিল। খুবই ভালো বই, আমি তার পান্ডুলিপি সাথে, হ্যাঁ, করা মিরপুর আয়োজন আমারও খুব ভালো মিরপুর লেগেছে। থেকে দৌড়ে চলে এসেছিলাম। উনি একটু হতভম্ব হয়েছিল, উনি একটা অনুষ্ঠানে এসেছিলেন এখানে সার্কেট, পরে তার সাথেও দেখা হলো, সেই সূত্রে সীমাদির সাথে তার স্ত্রী। হুম হুম এই এগুলো কিন্তু একটা ঐন্দ্রজালিক যোগাযোগ। সীমা বলেরও হ্যাঁ, কিন্তু ইসমত সুফিজম নিয়ে চুগতাইয়ের, একটা হ্যাঁ, ভালো ইসমত বই চুগতাইয়ের আছে। জঙ্গলি কবিতার অনুবাদ করেছে। এই কারণে একটু বিস্তারিত বললাম আমি। সে আমার মনে আছে যে রবিশঙ্কর বলের সাথে কফি কলেজ স্ট্রিটের রাস্তায় দেখা, হুম আমি আমার এক বন্ধু হচ্ছে গিয়ে খালাসি টোলায় নিয়ে গেলো, বলে দেখেছো ওইটা, আমি বলি, কোনটা, ওই যে শক্তিদা যেখানে হুম খেতেন ঠেকটা আছে। দুই একবার ওনার সাথে দেখা, তারপর এই ওই দিনেও আমাদের এই বন্ধু বান্ধবদের সাথে কথা হচ্ছিল যে রবিশঙ্কর বইয়ের কবিতায় হেমন্তের জন্য এলিজি হুম সীমাদিকে মেসেজ পাঠালাম। এখন এগুলো তো একটা অপার্থিব যোগাযোগ। হুম যে উনি বললো যে আমি কেরালায় আছি, আমি বললাম যে খুব পড়তে ইচ্ছা করছে রবিশঙ্কর বলের কবিতাগুলো, একটু যদি ছবি তুলে পাঠানো যায়। ব্যাপারটা কিন্তু এরকমই, হুম যে যোগাযোগ। আমি তাসখন্দে গিয়েছি, আমার মনে আছে যে যে গাইড খুবই তেদর একটা ছেলে, সে বলতেছে হঠাৎ করে, সে জানে না আমি লেখালেখি করি, ও বলতেছে যে পার্লামেন্ট ভবন দেখাইতে যাবে, বলে যে তোমরা হয়তো টলস্টয়ের নাম জানো না। আমি কি বলো কি জানি না মানে। পরে বলো যে তাসখন্দে আসলে টলস্টয় একটা বাড়িতে থাকতো, এটা আমি বললাম ওখানে যেতে হবে। সে হঠাৎ বলে না, ওখানে গেলে উল্টো রাস্তায় তেল খরচ হবে। আমি না, আমাকে ওখানে যেতে হবে। পরে গেলাম, সেই বাড়িটা পাতা ঝরতেছে, টলস্টয় এখানে আসলে এখানে লিখতেন। তো এইগুলো কিন্তু ভিতর থেকে একটা আর্টস। হুম এটাতে আমার কবিত্ব গেল কিনা বা কে কি মনে হুম করলো হুম সেটা হুম নিয়ে করলো না, এই যোগাযোগ কিন্তু সবসময় ভিতর থেকে আমরা বিষ্ণু আ- বিশ্বাসের জন্য যেমন অনুভব হুম করি, হুম 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 শামীম কবিরের জন্য অনুভব করি। আবার ধরেন একটা স্টিল জীবিত লেখক যারা আছেন, আছে তাদের হ্যাঁ, জন্য। মান্নান সৈয়দ আমাদের কুমিল্লায় একটা পুরস্কার নিতে গেছিলেন, মনে আছে যে পরদিন আমার পরীক্ষা, ইন্টারের কোনো একটা হুম পরীক্ষা, আমি চলে গেছি, যে তার নির্বাচিত কবিতা আমি কুমিল্লার একটা লাইব্রেরিতে পেয়েছিলাম, এত ভালো লেগেছিল। আহত আমি অনাহত, মানে এটা কবিতা, ওই কবিতার টানেই কিন্তু গিয়েছি। তখন হুম তো আমি লিখিও না ওইভাবে। তারপরে ঢাকায় আজিজ মার্কেটে এক জায়গায় লিটল ম্যাগাজিনের কাজ হতো, যে হুম ফারুক খান ইয়ে কালজয়ীতে, ওনাকে দেখি যে ঝুঁকে আছেন বাইরে, মানে বিদ্যুৎ ছিল না,
হঠাৎ আমি গিয়ে বললাম যে আপনার এটা হে সংসার হে লতা নামে একটা উপন্যাস পড়েছিলাম আমি। ওই ভালো লাগার জায়গা থেকে এখন অনেকের সাথে তো সম্ভব না, যেমন নবারুণ আমাদের খুব প্রিয় লেখক। আমার মনে আছে তোর ভাই কুমিল্লায় আসার থেকে ঢাকায় আসার আগেই শিকদার আমিনুল হক আমার খুবই প্রিয় কবি ছিল। আস্তে আস্তে আমি অনেক প্রিয় লেখক আহমদ সোফা, শিকদার আমিনুল হক এদের সাথে কখনোই দেখা হয় না, কিন্তু বিতর্গত সেই যোগাযোগটা এখনো আছে। লাস্ট একটা বিষয় জানতে চাইবো, খুবই পার্সোনাল, কিন্তু তারপরও জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক নারী, অনেক তরুণী পিয়াস মজিদকে পছন্দ করে। পিয়াস মজিদ কিন্তু এখনো বিয়েও করেনি। হয়তো বিয়ে করে ফেলার করা না করার সঙ্গে এই নারীদের মন রক্ষা করার কি কোনো সম্পর্ক, নাকি কবিতা বা প্রবন্ধ এইসব লেখালেখি বিরক্ত হবে এই কারণে না করা? না, একটা ব্যাপার হচ্ছে আমি সবসময় যেটা বললাম যে মিসফিট একটা মানুষ, নিজেকে নিয়েই খুব বিব্রত এবং ইয়ে থাকি যে সব জায়গায় কোনো একটা কাগজ কোথাও জমা দিলাম আমার মনে হয় যে আমার কাগজটাই ভুল আসবে। 40 হয়ে গেছে না? হ্যাঁ, আমি একটা কবিতা লিখলাম 40 কিন্তু চালসে নয়। তো পরে ওই ব্যাপারটা সবসময় হয় যেমন যে আমার এই জিনিসটাই ভুল আসবে, আমি অনেক বিষয় নিয়ে সবসময় বিভ্রান্ত থাকি বা ইয়ে থাকি। তো আমার মনে হয় যে এরকম একটা, এটা তো একটা প্রতিষ্ঠান বিবাহ এবং এটার অনেক কিছু দায় আছে। খুবই সিলি একটা বিষয় যেহেতু বলেছো, তুমি খুব মজা করে, সেটা হচ্ছে যে আমার মনে হলো যে আমি শুয়ে শুয়ে একটা মুভি দেখতেছি, প্রিয় আমার বলা হলো যে এখন এই শ্বশুর বাড়িতে যেতে হবে, সাথে একটা দইয়ের ভান্ড নিতে হবে, এইখানে যেতে হবে, এর কাছে এটা পৌঁছাতে হবে বা এই গ্রিটিংস জানাইতে হবে। এই যে কিছুই না, খুব স্বাধীনভাবেও মানুষ করে এবং হচ্ছে এখন তো আর ধারণাগুলো পাল্টেও গেছে, কিন্তু ওই আমার, এবং সবচেয়ে কি যে এত চারপাশে আমি অসুখী এরকম প্রাতিষ্ঠানিক সম্পর্ক দেখেছি, এটাকে আমি প্রাতিষ্ঠানিক সম্পর্কই বলবো। ওই জিনিসটাই আমাকে, আমার কাছে মনে হয় যে থাক না, কিছু খোলা হওয়া, কিছু ব্যাপার থাকুক সবকিছুর। এবং না, সেই ব্যাপারটার মধ্যে কি কারোর সাথে হয়তো দেখা গেল যে একটা ভালো রিলেশন আছে, সেই রিলেশনটা মানে আমার কাছে মনে হয় যে ওই যে আমি একটা কবিতা লিখেছিলাম, মানে আমি প্রেমের কথা, হ্যাঁ, প্রতিটি পরিণতি হচ্ছে একটা পচনের দিকে যায়। আমি একটা কবিতাতেই লিখেছিলাম, আমি এটা বিশ্বাসই করি, যেমন যে কোনো পরিণতির দরকার তো নাই। যে এলেবেলে যেটা বললো সুমন ভাইটাকে, এলেবেলে একটা ইয়ার মতো জীবনটাই তো এরকম। তো আমার কাছে মনে হয় যে কোনো পরিণতির দিকেই, প্রতিটি পরিণতি আসলে সীমাবদ্ধ, তো এই সীমাবদ্ধতার দিকে যেতে চাই না, অসীম অপার অনন্ত থাকতে চাই যদি থাকা যায়। অনেক 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 ধন্যবাদ, তুমি যাতে অনন্ত, অসীম এবং অপার থাকতে পারো। থ্যাংক ইউ।